যে হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হোক এবং ভারতের সাথে আমাদের যেসব অমীমাংসিত ব্যাপার আছে, ন্যায্য হিস্যার ব্যাপার আছে, সেই হিস্যাগুলো আমাদেরকে ফেরত দেওয়া হোক, এই আমাদের বর্ডারে এই কিলিংগুলো বন্ধ হোক। আপনারা দেখেছেন যে এই কয়েক মাসে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিজিবি কি দুঃসাহসী ভূমিকা পালন করেছে। এটা সাহসটা কোথায় পেয়েছে? যে মানুষ তাদের সাথে আছে, দেশবাসী তাদের সাথে আছে, সরকার তাদের সাথে আছে। গণতান্ত্রিক সরকার, নতজানু সরকার বা দাসসুলভ কৃতদাসের যে সরকার, সেই সরকার থাকলে এটা হতো না, হয় না। পার্থক্যটা এখানে আমরা বা আমাদেরও আছে, নাই তা তো নাই, না থাকবার তো কোনো কারণ নাই। হিস্টোরিক্যালি যদি আপনি বিশ্লেষণ করেন, উনি যেটা বললেন, বাট সরকার এই অন্য কোনো কিছু না। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফোদ। আপনি নিশ্চয়ই অবগত আছেন, প্রধানের ঢাকা সফর নিয়ে কিন্তু আমরা নানা ধরনের জল্পনা কল্পনা দেখছি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা যেমনটি জানালেন, প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই, এটি সাধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বলেছেন। অন্যদিকে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বললেন যে এই বৈঠক সম্পর্কে তার কিছু জানা নেই। বিষয়টি কি আসলে আমরা দুরকম বক্তব্য পেলাম দুদেশের দায়িত্বশীল জায়গা থেকে? তা না, সাধারণত যেটা হয় আপনার গোয়েন্দা কর্মকর্তারা সারা পৃথিবীতেই আনঅফিশিয়ালি ভিজিট করেন, শুধুমাত্র ইনস্টিটিউশনগুলো জানে যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, যাদের সাথে কথাবার্তা আছে। তো সেই বিষয়গুলো আমার মনে হয় যে এটা মানে বক্তব্য ঠিক আছে, দুই পক্ষ কারেক্ট আর কি। এবং বাংলাদেশ সরকারও তো অফিসিয়ালি এগুলো জানায় নাই, যেহেতু ফেসবুকে বিভিন্ন সোর্সে ইনফরমেশন চলে আসছে, সরকারকে একটু কমেন্ট করতে হয়েছে। বাট মোটা দাগে এটাই হলো প্রসেস। এখন প্রশ্ন হচ্ছে, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রয়ের প্রধান আসলেন কেন? কারণ হচ্ছে বাংলাদেশ সরকারের স্টেটমেন্ট 5 তারিখের মিটিংয়ের পরে যেটা দেওয়া হয়েছে, 5 তারিখের মিটিংয়ের এই স্টেটমেন্টের পরে হচ্ছে 6 তারিখে 7 তারিখে এই দিনগুলোতে আপনি দেখবেন যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম এক্সক্লুসিভ মিটিং হয়েছে হাই কমিশনারের, আর গতকালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে। তো সার্টেনলি মানে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিংয়ে এমন কিছু আলোচনা হয়েছে যেটা পরিষ্কার করার দরকার রয়ের পক্ষ থেকে, এরকম কোনো ক্লিয়ারেন্স দরকার। তো সার্টেনলি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলেছেন যে আমাদের তো কনসার্নের জায়গা আছে, আপনি কেন এই যে বলছেন যে এটা এফসিসির ক্লাবের মিটিংয়ে আপনারা জড়িত না, আপনারা কিছু করার নাই, বলে তো এটা বললে তো হবে না। দেখেন, বেগম খালেদা জিয়ার একজন বিদেশি আইনজীবী অ্যাপয়েন্ট করা হয়েছিল 18 সালে, লর্ড কার্লাইল, ব্রিটিশ লয়ার, খুব প্রমিনেন্ট আইনজীবী ইংল্যান্ডে। লর্ড কার্লাইলকে ঢাকাতে ঢুকতে দেওয়া হয়নি। তো উনি তখন সিদ্ধান্ত নিলেন যে আমরা যেহেতু দিল্লির কারণে হচ্ছে না, আমরা দিল্লিতে যাব, দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করব। এই এফসিসিতে সিমিলার এই যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেটা আছে, এটাতে সে বুক করেছে। হাসিনা তখন যেটা করেছে, দিল্লিকে বলে তাকে দিল্লিতেও ঢুকতে দেওয়া হয়নি, তিনি দিল্লি থেকেই ইয়েতে আপনার লন্ডনে ফেরত চলে গেছেন। তাহলে ভারত পরিষ্কার করে বুঝাইয়া দিল যে আসলে সে করতে পারত কিন্তু করে নাই, কারণ সে করতে অ্যালাউ করেছে। এই যে অ্যালাউ করাটার জায়গাটাতে সার্টেনলি ফরেন মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের মিটিংয়ে দীনেশ ত্রিবেদীকে জিজ্ঞেস করা হয়েছে, হোয়াটস গোয়িং অন, আপনারা কেন এটা করতে দিলেন, আপনি কেন এই মিটিংগুলো করতে দিচ্ছেন, যেখানে আমরা একজন দাগী আসামিকে সারা বাংলাদেশ যার বিচারের জন্য বসে আছে তাকে আপনি ওখানে কথা বলতে দিচ্ছেন, এবং গণঅভ্যুত্থানের তারিখটা কি বেছে নেওয়া হয়েছে। মানে কত বড় মানে দুঃসাহস। এবং এই দিনগুলোতে দেখেন কি আলোচনা হচ্ছে অনলাইনে, পুরো আওয়ামী বট বাহিনী দেখবেন পলিটিক্যাল অ্যাসাসিনেশনের প্ল্যান করা হচ্ছে এখন থেকে, যেহেতু হাসিনা ডিসেম্বরে ফিরবেন বলছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, ভারত বিরোধী ব্যক্তিদেরকে অ্যাসাসিন করবে এবং শরীফ ওসমান হাদির মতো দেখায় দিবে। এই ব্যাপারে দেখবেন ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন গোপন যে টেলিগ্রাম গ্রুপগুলোতে আছে, সেখানে এজেন্সি বিভিন্ন তথ্য পেয়েছে, মালয়েশিয়া কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, দুবাই কেন্দ্রিক, এবং সেখানে তালিকা পর্যন্ত আসছে। একটা জায়গাতে 14 জনের তালিকা আসছে যে এই 14 জনকে ডিসেম্বরের ভিতরে মারতে হবে, তাহলে হচ্ছে হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে। তারা পোস্ট পজিশন অফার করছে যে কেউ কি নাই যে জননেত্রীর জন্য জীবনটা উৎসর্গ করে দিতে পারবে, মানে একজনকে হত্যা করবে, সে প্রয়োজনে সারা জীবন জেল খাটবে অথবা ফাঁসির দণ্ডে ঝুলবে। এই লেভেলের প্রভোকেশনটা কিভাবে সম্ভব? তাহলে ভারত কি বুঝতে পারতেছে না যে তারা যে ওসমান হাদিকে হত্যা করাইলো, কি লাভ হয়েছে এতে? ওসমান হাদিকে হত্যা করানোর পরে কি বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? প্রশ্ন হচ্ছে, বিচারিক প্রক্রিয়া কি নাই হয়ে গেছে? হাসিনার ডিসেম্বরে ফেরার ব্যাপারে কি মতামত তৈরি হয়েছে? ভারতের আসলে কি লাভটা হয়েছে? তাহলে কি ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে ভারত জড়িত? আমি প্রশ্নটি রাখছি, আমি বিস্তারিত আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্টে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। এটা আসলে কাকে বেনিফিট করে এই জায়গাটা দেখা দরকার। ওসমান হাদির পুরো বক্তব্য, তার অ্যাক্টিভিজমের কেন্দ্রে কে? আওয়ামী লীগ আর দিল্লির আধিপত্যবাদ। তাহলে ওসমান হাদিকে নাই করে দেবার বেনিফিটটা কে পাবে? বাংলাদেশের মানুষ তার এটার বেনিফিট পাইছে, আমরা কেউ পাইছি? তো বেনিফিটটা তো ওই ঘরে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দেখবেন যে কন্টিনিউয়াসলি যে কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগের লোকজন কন্টিনিউয়াসলি মারা, হত্যা করা, অ্যাসাসিন করবার আলোচনা করেছে মাসের পর মাস,
তার ভিতরে দেখবেন ওসমান হাদিও আছে, আমাদের অনেকের নাম আছে এখানে, এর মেরে ফেলতে হবে, ওরে মেরে ফেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স যেটা আসছে সেটা হচ্ছে মমতা ক্ষমতা হারানোর পরে যখন অমিত শাহ তাকে ফোন করে এটা বলেছে যে ফয়সালেরা পালায় গেছে টেসে, এইসব ব্যাপারে তুমি বেশি মুখটুক খুলিও টুলিও না আর কি। থার্ড, ফোর্থ, এবং সে বলছে আমি আরো অনেক কিছু জানি দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, আমি এগুলো এখন বলতে পারবো না, এরকম একটা কথা বলছে। ফোর্থ হচ্ছে আপনার সাথে ধরেন ভারত, আওয়ামী লীগ কেউ জড়িত না, তো এই দুইটা আসামি ধরা পড়ছে। বাংলাদেশ সরকার রিপিটেডলি চিঠি লিখে তাদের কাছ থেকে কনসিউলার সার্ভিস চাইছে, তাদের জিজ্ঞাসাবাদ করতে চায়, আইডেন্টিফিকেশন কনফার্ম করতে চায়, দেওয়া হয়নি। তো এখনো কোনো কনসিউলার সার্ভিস কেন দেওয়া হলো না? মানে আপনি কি লুকাইতে চাচ্ছেন? আমরা তো কথা বলতে চাই। এরপরে হচ্ছে হাসিনা না হয় আপনার পোষ্য গোলাম গত কয়েক দশকের, এই যে দুইটা শুটার টুটার তো বস্তির পোলাপান, এই বস্তি লীগের দুইটা ছেলেরা কেন করতেছেন না, মানে প্রত্যাবর্তন করছেন না, ট্রান্সফার করছেন না? মানে কি কারণে ওদেরকে আটকায় রাখছেন? কি কারণে? হাসিনার তো একটা যৌক্তিক কারণ আছে হাসিনাকে রাখা। খুদে মুদে ট্রাম্প কার্ড, বুঝেন না? আর এখানে অন্য একটা ব্যাপার উনি যেটা বললেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংযোগ দেখেন কি, যেমন ব্যারিস্টার আসাদুজ্জামান উনি যেটা বললেন একেবারে তো ফেলনা না, বিষয়টা পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত সেটা বলতে পারবো না, কিন্তু উনি যেটা বললেন মানে কার্যকারণ, মমতা ব্যানার্জি যে হারার পরে যে বক্তব্য হাদির ইস্যু নিয়ে উনি যেটা বলেছেন, এটা তো নিশ্চয়ই সন্দেহ করবার কারণ আছে। হ্যাঁ, নিশ্চয়ই সন্দেহ করবার কারণ আছে। এখন তাকে ওই যে হাসিনা যদি বড় ট্রাম্প কার্ড হয়, তাহলে এরা খুদে খুদে ট্রাম্প কার্ড এগুলো তাদের হাতে রাখতে হয় বা রেখেছে, এবং এটাকে তারা সুবিধাজনক কারণে ব্যবহার করতে পারে, এটা তো হতে পারে, অস্বাভাবিক তো কোনো কিছু না, সেটা আছে। আর কি বিষয় বলেন? যেমনটি আজ দেখলাম যে আমাদের চিফ হুইপ বললেন রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল। যদি রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হয়ে থাকেন, তাহলে সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা কোথায়? না, এটা ভালো বলছেন আপনি। এটা যে জন্য এটা তো ফর্মালিটিস, আমাদের চলমান যে বিদ্যমান বাস্তবতা, সেই বাস্তবতা তো এটা ওপেন সিক্রেট বা নির্ধারিত। রাষ্ট্রপতি নির্বাচনে কি হবে বা কি ফলাফল, কে কিভাবে ভোট দিবে, এখানে ওই 70-19 যেটা আমরা জুলাই সনদে যেটা আলোচনা করেছি, এই জায়গাটা ওপেন করে দিলে হয়তো বা তাও ফলাফল যা আবার তাই হতো, কিন্তু এটা ওপেন থাকলে ভালো হতো। কিন্তু সেটা তো আমরা এখনো করতে পারিনি। আমরা কমিটি করেছি, যতক্ষণ পর্যন্ত সেই পরিবর্তনটা আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই বিদ্যমান ব্যবস্থার মধ্যে দিয়ে হয়তো আমাদের যেতে হবে। সেটা হলে আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, যে 70-19 যে ইস্যুটা আমাদের, যে শুধুমাত্র কনফিডেন্সের ইস্যুটা আর ফাইন্যান্স বিল, অর্থ বিল, এই দুইটা ব্যতি রেখে সব জায়গায় দলীয় সংসদ সদস্যরা দ্বিমত পোষণ করবার সুযোগ পাবে, ভিন্ন মত পোষণ করবার সুযোগ। আরো দুইটা আছে, আরো দুইটা আছে, বাকিরা এই দুইটা ব্যাপারে বলেছে। বিএনপি হলো 4টা বিষয় এক্সাম্পশন দিয়েছে, আরো 2টা দিয়েছে, ন্যাশনাল সিকিউরিটি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ইস্যু, যুদ্ধকালীন বাস্তবতা। তো এই যদি হতো তাহলে ভালো হতো, আরো ইলেকশনটা একটু জমজমাট হতে পারতো। এখন তো ম্রিয়মাণ ইলেকশন, এই ইলেকশনটা, কারণ ফলাফল নির্ধারিত, এটা বোঝাই যাচ্ছে। তার মানে 70 অনুচ্ছেদ সংস্কারের প্রতিশ্রুতি থেকে বিএনপি এখনো সরে আসে না, সেটা সরে আসবে কেন? আপনি ওইটা বুঝতে পারেননি। বিষয়টা হলো 70 অনুচ্ছেদ তো আমরা কমিটেড, আমাদের জুলাই সনদের মধ্যে আছে, এটা আমরা করব, কিন্তু এখন পর্যন্ত সেটা নিয়ে সংবিধান পরিবর্তনের বাস্তবতা তো হয়ে সারেনি। একটা কমিটি হয়েছে সংবিধান সংশোধন বা সংস্কার, যেটাই বলেন, সেই কমিটি কাজ শুরু করবে, এবং শুধুমাত্র 70 অনুচ্ছেদ না, আরো অনেক পরিবর্তন আমাদের করতে হবে এই সংবিধানের মধ্যে। সেটা হয়তো হয়ে যাবে, কিন্তু এই নির্বাচনের আগে হলে ভালো হতো।